প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। দর্শক, আজ আমরা কথা বলবো রিয়েল এস্টেট মার্কেট নিয়ে। সেজন্য আজ আমাদের স্টুডিওতে রয়েছেন, অতিথি হিসেবে রয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকার প্রেসিডেন্ট এবং মেগা হোমস রিয়েলটির সিইও মইনুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ হিয়া, এটিএন বাংলাকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আসতে বলার জন্য। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যেহেতু রিয়েল এস্টেট মার্কেট নিয়ে কথা বলবো, তা আমার প্রথম প্রশ্ন শুরুতেই আমি জানতে চাইবো যে আসলে বর্তমানে রিয়েল এস্টেট মার্কেটের কি অবস্থা, যদি একটু ডিটেলসে বলেন। রিয়েল এস্টেট মার্কেট 2026-এ মোর অর লেস ফ্ল্যাট। গত বছর 2025 থেকে এই বছরে 1 to 3% ইনক্রিজ, উইচ ইজ এটা ভালো। হ্যাঁ, অ্যাটলিস্ট মানে অনেকের প্রিডিকশন ছিল যে রিয়েল এস্টেট ক্রাশ করবে বিকজ অফ ইন্টারেস্ট রেটের ইনক্রিজের কারণে। তো 3% ইনক্রিজ গত বছরের থেকে এই বছরে। তো ওভারঅল হিউজ নাম্বার, ভালো। আর বাড়ি কেনার মনে করেন অলওয়েজ ওনিং এ রিয়েল এস্টেট অলওয়েজ ইজ বেটার দেন রেন্টিং। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আর এই যে আমি আরেকটু জানতে চাইবো যে ট্রাম্প প্রশাসন তো অনেক নিয়মাবলী, অনেক কিছু চেঞ্জ করেছে এবং এত সব নিয়ম কানুন সে নতুন করে অ্যাপ্লাই করেছে। তো সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই, সেক্ষেত্রে কি আপনাদের এই রিয়েল এস্টেট বিজনেসে কোনো প্রভাব পড়েছে কিনা? থ্যাংক ইউ। ট্রাম্প প্রশাসনের যেটা প্রমিস ছিল, নির্বাচনী প্রমিস ছিল যে হাউজিং সেক্টরে একটা বিশাল একটা রিফর্ম আসবে, এটা আসে নাই। এটা আসে নাই। রিসেন্টলি যেটা ট্রাম্প প্রশাসন ওই যে হাউজিং বিলের জন্য সাইন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সাইন করবে বলেও করে নাই। তো এই কারণে সবার যেটা ধারণা ছিল যে ট্রাম্প আসলে ইন্টারেস্ট রেট কম হবে, হাউজিং মার্কেট বুমিং হবে, এইটা হয় নাই। এটা না হইলেও তারপরেও কিন্তু গুড সাইন যে আমি আগে যেটা বলছি যে 3% ইনক্রিজ 2025 থেকে 2026-এ। প্রভাব হয়তো হোল আরও পজিটিভ প্রভাব পড়তো, না পড়লেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটা হয় নাই। হ্যাঁ, মার্কেট এখনও অনেক হাই, এক্সপেকটেশন হাই, লোকজন বাড়িঘর কিনতেছে। থ্যাংক ইউ। ওকে। আর এই যে বাড়ি ধরেন একজন রেন্ট থাকার চেয়ে সবাই আমরা জানি যে বাড়ি কেনা তো একটা ইনভেস্টমেন্ট, সো এটা অবশ্যই ভালো। কিন্তু সেক্ষেত্রে আমার প্রশ্ন যে বাড়ি কেনার ক্ষেত্রে কি সেপারেট বাসা, প্রাইভেট হাউস ভালো নাকি কন্ডো নাকি কি বলে কোপ যেটা বলে? বাড়ি ওনিং এ রিয়েল এস্টেট রেন্টের চেয়ে কোআপই বলেন আর কন্ডোই বলেন, রেন্টিং এর চেয়ে ভালো। কিন্তু আমরা বাংলাদেশি হিসাবে, ইমিগ্রান্ট হিসাবে আমি অলওয়েজ প্রেফার করি ওনিং এ হোম। কারণ কোআপে অলওয়েজ মনে করেন এটা মেনটেনেন্স ফি উইচ ইজ অনেক হাই, প্রতি বছরই এটা হাই থেকে হায়ার হয়। কন্ডোতেও কমন চার্জ থাকে, যেটা অলওয়েজ একটা এক্সট্রা একটা চার্জ থাকে, এটা প্রতি বছরই বাড়তে থাকে। বাড়ি কিনলে মনে করেন বাড়িতে একটা বেসমেন্ট থাকে, গার্ডেনিংয়ের সুযোগ থাকে, মেন্টাল হেলথের যেটা ব্যাপার আছে, একটু ইয়ার্ডের জায়গা থাকে। আবার মনে করেন অনেক বাংলাদেশি আমরা বা অনেকেই হয়তো নিউ ইয়র্কের 99% অনেকে বেসমেন্ট রেন্ট দেয়। তো বেসমেন্ট রেন্ট দিলেও মনে করেন একটা ট্যাক্স ইন্স্যুরেন্স, ছোট্ট একটা ইনকাম উইচ ইজ কোআপ আর কন্ডোতে কিন্তু আপনাকে দিতে হইতেছে। এখানে কিছু আসবে পকেটে। কিন্তু এখানে আমার একটা কথা আছে, এই যে আপনি বললেন যে ওন হোম থাকলে যে একটু একটা ইনকাম আসে বেসমেন্ট থেকে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নিউ ইয়র্ক সিটিতে তো বেসমেন্টটা বোধহয় এটা লিগ্যাল না। লিগ্যাল করা, মনে করেন ইয়েস নিউ ইয়র্ক একটা প্রোগ্রাম, সাবেক মেয়র এরিক অ্যাডাম যেটা করে গেছে, ইয়েস নিউ ইয়র্ক প্রোগ্রামের মাধ্যমে আপনি ইজিলি এটা লিগ্যালাইজ করা যায়। লিগ্যালাইজ করলে যেটা হয় যে ট্যাক্সটা একটু তো ইনক্রিজ হবেই, জি প্রপার্টি ট্যাক্সটা একটু ইনক্রিজ হবেই যদি লিগ্যালাইজ করা হয়। কিন্তু আমার মনে হয় যে আমরা যেটা জানি, আমি 2006-এর থেকে রিয়েল এস্টেট করি, 20 ইয়ার্স। এই দীর্ঘ সময়ে
যেটা আমি দেখছি যে 99% লোকই বেসমেন্ট ভাড়া দেয়। আবার মনে করেন যদি আপনি লোক থাকার জন্য ভাড়া না দেন, যে স্টোরেজ হিসাবেও ভাড়া দেওয়া যায় লিগেলি যেটা। তো এই ক্ষেত্রে অলওয়েজ একটা পজিটিভ একটা সাইড, ওনিং এ হোম একটা ইনকাম তো আসেই। আবার যেটা বললাম যে মনে করেন মেন্টাল হেলথ এর জন্য একটু সবজি টবজি ফুল লাগানো যায়, ব্যাকইয়ার্ড থাকে, গাড়ির পার্কিং থাকে। ওনিং হোম অলওয়েজ আমার দৃষ্টিতে আমি অলওয়েজ সবাইকে এনকারেজ করি যে বাড়ি কেনেন কোঅপ কন্ডোর চেয়ে। তারপরে হয়তো অনেকের সামর্থ্য থাকে না, হ্যাঁ, না থাকলে মনে করেন রেন্টিংয়ের চেয়ে কোঅপ হোক আর কন্ডোই হোক, তারপরে রেন্টিংয়ের চেয়ে ভালো। রাইট, থ্যাংক ইউ। কিন্তু যে এই যে রেন্টিং এর চেয়ে ভালো, কিন্তু অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কি বলবেন? মানে অ্যাপার্টমেন্টের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। অনেকে তো বলে যে হ্যাঁ বাড়ির চেয়ে অ্যাপার্টমেন্ট ভালো, এটা আসলে আপনার কি মতামত? ওই যে আমি যে ভালো বললাম যে এটা ভালো যারা বলে, কিন্তু ওই এক্সট্রা একটা বাড়তি একটা এক্সপেন্স তো অ্যাপার্টমেন্টে অলওয়েজ থাকে, কোঅপই হোক আর কন্ডোতেই হোক, কমন চার্জই হোক আর আপনার যে মেনটেনেন্স ফি যেটাই হোক, হ্যাঁ, এটা এক্সট্রা একটা ইনকাম মর্গেজের পাশাপাশি ওইটা হ্যাঁ অলওয়েজ থাকে, হুইচ ইজ বাড়িতে এটা নাই। আচ্ছা, বাড়ি কিনলে বাড়ির তো ট্যাক্স, এটা কি এভরি ইয়ার ট্যাক্সটা বেড়ে যায় নাকি কোনো একটা সময়সীমা আছে নির্দিষ্ট? এখানে দুনিয়ার সব জায়গাতেই সবকিছুর দাম বাড়তেছে, বাড়িরও দাম বাড়তেছে। না, প্রপার্টি ট্যাক্স সম্পর্কে জানতে চাচ্ছি। প্রপার্টি, এই যে বললাম যে এটা একটা কন্টিনিউয়াস একটা সিস্টেম, যেটা প্রপার্টি ট্যাক্স তো কমবে না, বাড়বেই। হ্যাঁ, অনলি থিং যদি 65 এন্ড ওভার যদি হন, যখন সিনিয়র সিটিজেনের একটা ব্র্যাকেট যেটা থাকে, ওইটাতে প্রপার্টি ট্যাক্স রিডিউস করা যায়। হ্যাঁ, যখন কেউ রিটায়ারমেন্ট। আমি বলছিলাম যে অনেকে বলে যে এভরি ইয়ার প্রপার্টি ট্যাক্সটা ধরেন এই ইয়ারে আমার আছে 7000, আর নেক্সট ইয়ারে কি এটা আরো ইনক্রিজ হবে নাকি একটা সময়সীমা আছে? মোস্ট লাইকলি এটা ইনক্রিজই হবে, কারণ লেটস সে এখন বাড়ির দাম আছে $500,000, $500,000। নেক্সট ইয়ারে এটা যেহেতু প্রপার্টির দাম বাড়তেছে, অ্যাসেসমেন্টের যে একটা ব্যাপার আছে, অ্যাসেসমেন্টে এটা 650,000 হয়ে গেল, তখন প্রপার্টির ভ্যালুর উপরেই কিন্তু ট্যাক্সটা। আচ্ছা, আমি এইটাই জানতে চাচ্ছিলাম যে প্রপার্টির ভ্যালুটা যখন ইনক্রিজ হবে তখন অবভিয়াসলি এটার ট্যাক্সটা বেড়ে যাবে, রাইট? এইটাই হচ্ছে। আচ্ছা, আর ধন্যবাদ আপনাকে। তো একটা বাসা কিনতে গেলে আসলে দেখা যায় কি যে প্রথম যে প্রিপারেশন, যারা আমাদের সবারই একটা ড্রিম থাকে যে আমেরিকাতে একটা বাড়ি, একটা গাড়ি, এটা তো কমন, সবারই একটা ড্রিম থাকে। তো একটা বাড়ি কিনতে গেলে যারা ফার্স্ট বায়ার, যারা কিনতে চাচ্ছে কিন্তু সাহস করতে পারছে না, কারণ তারা তো অনেক নিয়ম নীতি জানে না বা শুনে হয়তো কিনছে, কিন্তু সেটার জন্য আমরা জানি যে প্রথমেই একটা প্রি অ্যাপ্রুভালের দরকার হয়, রাইট? তো প্রি অ্যাপ্রুভালের মাধ্যমে কেউ যদি এগোতে চায় এবং সে বাড়িটা কিনবে, এখন তাকে প্রথমে আসলে কি করতে হবে? সে কি, যদি এমন হয় ধরেন অনেক জায়গায় আছে যে ওপেন হাউস হচ্ছে, তো আমরা ওপেন হাউসে গেলাম, বাড়ি পছন্দ হলো, আমার কোনো এজেন্ট নাই, সো সেই ক্ষেত্রে কি করা উচিত? এখন ফার্স্ট স্টেপ যেটা, যে প্রি অ্যাপ্রুভালটা বা প্রি কোয়ালিফিকেশন যেটা বলেন, আপনি জেনে খুশি হবেন যে আমাদের বাঙালিদের মধ্যে অনেক মর্গেজ ব্রোকার এখন আছে, অনেক প্রমিসিং, হাইলি ট্যালেন্টেড, হাইলি কোয়ালিফাইড রিয়েল এস্টেটের এজেন্টও আছে আমাদের কমিউনিটিতে, আমাদের নিজেদের যারা। তো প্রি কোয়ালিফিকেশনের জন্য আমি অলওয়েজ আমাদের যারা আছে সবাই আমি এনকারেজ করি যে আমাদের যারা নিজেদের মধ্যে যারা মর্গেজ ব্রোকার আছে, আপনি ব্যাংকেও যেতে পারেন, আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, চেস ব্যাংক, সিটি ব্যাংক, টিডি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, ব্যাংকেও যে আপনি প্রি অ্যাপ্রুভাল নিতে পারেন, অথবা যে মর্গেজ ব্রোকার যারা আছে তাদের সাথে যোগাযোগ করে, তারা যদি আপনি ট্যাক্স ফাইল করার আগে ওনাদের সাথে যদি আপনারা যারাই বাড়ি কিনেন যোগাযোগ করেন, ওরা কিন্তু ওই যে স্টেপ বাই স্টেপ হেল্প প্রসেস করে প্রিপেয়ার করতে পারবে যে এই বছরের 2026-এর ট্যাক্স ফাইল আপনি কি এইভাবে করলেন, এই ডিডাক্টেবলটা যদি আপনি দেখান ইনকামটা যদি একটু হাই করেন, তাইলে বাড়ি কেনার ব্যাপারে একটা জিনিস যেটা হলো যে, তো আপনার যত ইনকাম বেশি হবে আপনার বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট তত কম দিলে হবে। এখন মনে করেন লেটস সে আপনার $100,000 যদি ইনকাম হয়, হ্যাঁ, তাইলে হয়তো আপনি 5%-এ বাড়ি কিনতে পারবেন, হুইচ ইজ এখানে যদি আপনার 50,000 ইনকাম হয় তাহলে 20% ডাউন পেমেন্ট দিতে হবে। তো এই জিনিসটা মর্গেজ ব্রোকার যারা আছে তারা, অথবা ব্যাংকেও আপনি যদি মনে করেন ব্যাংকার যারা আছে তাদের সাথে একটু অ্যাপয়েন্টমেন্ট করে আগে ট্যাক্স ফাইল করার আগে প্রিপারেশন নেন,
ওরা আপনাকে স্টেপ বাই স্টেপ প্রিপেয়ার করে দিবে। রিয়েল এস্টেটের লোকজন যারা আছে তারা বাড়ি মনে করেন আইডেন্টিফাই করে একটা আপনার নিডস লোকেশন অনুযায়ী কোথায় কিনবেন না কিনবেন এটা বাইর করে দিতে পারবে। কিন্তু যদি ওই যে আপনি বললেন যে ওরা আইডেন্টিফাই করে বের করে দিতে পারবে, তো এইখানে আমার একটা প্রশ্ন যে বাসা যখন আমি কিনতে যাব, এখন আমি যদি 20%-এর জায়গায় আমি হয়তো এলিজিবল 20%-এর জন্য, কিন্তু আমি যদি সেখানে 50% দিয়ে দিই, সেক্ষেত্রে আসলে কোনটা বেটার? মানে আমার কাছে টাকা থাকলেই যে আমি দিয়ে দিব ওইটা ভালো হয়, নাকি ওই কম পেমেন্টে দেওয়াটা বেটার? এখানে একটা জিনিস যেটা হলো যে আপনি আপনার কাছে 20% থাকে যদি, তাইলে আপনি আমি হয়তো আমি আমার দিক থেকে বলবো আমি এটা করতাম, আমি 50% দিতাম না, আমি 20% দিয়ে আমি একটা বাড়ি কিনতাম। এক্সট্রা টাকাটা আমার হাতে আমি রাখতাম, যাতে হয়তো একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, হ্যাঁ 2-3-6 মাস পরে আমি আরেকটা প্রপার্টি কিনতাম, যেটা ওই প্রপার্টিটা হয়তো পে বাই ইটসেলফ, মর্গেজ পে করেও কিছু টাকা যেটা আমার কাছে আসতো আমার এই বাড়ি পে করার জন্য আমাকে সহযোগিতা করতো, ইনস্টেড অফ 50% দেওয়ার চেয়ে। কিন্তু যদি আপনি আমি কিন্তু এটা নয় কি যে আমি যত বেশি ডাউন পেমেন্ট দিব, আমার সেক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে যে আমার মর্গেজটা কমে যাচ্ছে মান্থলি। মর্গেজ যে অ্যামাউন্টটা কমতেছে, এখানে এদেশে আসার পরে মনে করেন হাজবেন্ড ওয়াইফ 2টা বাচ্চা আছে, একসময় বাচ্চারা বড় হবে, তাদের বাড়িঘরের দরকার, হাজবেন্ড ওয়াইফ এখানে যেটা হইতেছে আমাদের কমিউনিটি বা সব কমিউনিটিতে এটা আমেরিকান স্টাইল, বাচ্চারা বড় হওয়ার পরে বাবা মার সাথে থাকতে চায় না, ওরা আলাদা আলাদা চলে যেতে চায়। তো এই সেন্সে ওই যে বললাম যে আপনার কন্টিনিউয়াসলি একটা ইনকামেরও যে বাড়তি যে 30% আপনার হাতে আসে, নেক্সট 20% দিয়ে যদি আপনি আরেকটা বাড়ি কিনে আরও 10% আপনার হাতে থাকতেছে, কিন্তু ওইটার একটা কন্টিনিউয়াস একটা ইনকাম প্রতি মাসে, ওই বাড়ি পে করার মর্গেজ পে করার পরেও একটা টাকা একটা সাইড ইনকাম কিন্তু আপনার হাতে আসতেছে, যেটার পেমেন্ট আপনি এখানে একটা কেনার পরে যে পেমেন্ট আসবে, হ্যাঁ এই পেমেন্টের যে রিডিউস হবে এর চেয়েও এক্সট্রা টাকা আপনার কাছে আসতেছে। প্লাস আরেকটা জিনিস যেটা হলো যে সেকেন্ড হোম যেটা আছে এটার কিন্তু ভ্যালুও বাড়তেছে। 2টা জিনিস হইতেছে এখানে, যে 2টা বাড়িতেই আপনি প্রতি মাসে যে মর্গেজ দিতেছেন প্রিন্সিপাল থেকে ব্যালেন্সটা রিডিউস হইতেছে, প্লাস প্রতি বছরই প্রপার্টির ভ্যালুটা বাড়তেছে। রাইট। তো এই ক্ষেত্রে আমি হইলে যেটা করতাম, আমার টাকাটা আমি মাল্টিপ্লাই করতাম, একটা বাড়িতে আমি না দিই, হ্যাঁ আমি হয়তো দুইটা বাড়িতে, এখানে আমি নাম বলবো না, আমাদের কমিউনিটির একজন আছে যে অনেকগুলা প্রপার্টি আছে, উনি একটা প্রপার্টি নিয়ে ওই প্রপার্টির থেকে টাকা উঠে আরেকটা প্রপার্টি কিনছে, তারপরে 2টা থেকে টাকা উঠে 3 নম্বর প্রপার্টি কিনছে। এভাবেই উনি বিশাল একটা রিয়েল এস্টেটের এম্পায়ার খাড়া করছে, যেটা যে এদেশে লেটস সে ডোনাল্ড ট্রাম্প, তার বাপ তাকে $5 মিলিয়ন দিচ্ছিল, হি ইজ এ বিলিয়নিয়ার নাও। সে কি তার নিজের ওই টাকা দিয়ে করছে? 5 মিলিয়ন তো হ্যাঁ ওইটারে এসে মাল্টিপ্লাই অনেক দূরে আগে এনেছে, ব্যাংকের টাকা দিয়ে কিন্তু ব্যবসাটা এখানে করছে। কিন্তু ধরেন যদি আমি ধরেন একটা বাড়ি কিনলাম, আমি কেনার পর আমি ঠিক আছে এখানে আমি অলমোস্ট অনেক পেমেন্ট দিয়ে ফেললাম, 50% দিয়ে দিলাম, জাস্ট লেটস এক্সাম্পল, কিন্তু আমি যদি পরবর্তীতে সেকেন্ড ইনভেস্টমেন্ট ক্যাটাগরি একটা বাড়ি কিনতে চাই আমার ইনভেস্টমেন্টের জন্য, যেখান থেকে আমার প্রফিট আসবে, যেটা দিয়ে আমি করতে পারবো, মিনিমাইজ করতে পারবো আমার মর্গেজ বা এভরিথিং, তো তখন সেই ক্ষেত্রে কি আমি কি এই বাসা, আমার কাছে টাকা নাই কিন্তু আমি কি বাসাটা রিফাইন্যান্স করে সেই টাকা দিয়ে করতে পারি? সেই প্রসেসটা যদি অবশ্যই এটাও আপনি করতে পারেন, হিলক বলে বা ক্যাশ আউট বলে, রিফাইন্যান্স বলে যেটা আছে এটাও আপনি করতে পারবেন। কিন্তু ওইটাতে একটা জিনিস হবে যে মনে করেন কোভিডের সময় ইন্টারেস্ট রেট ছিল 3%, 2.5%, আমি একজনের বাড়ি কিনে দিছি 1.9% ইন্টারেস্ট কোভিডের সময়। হ্যাঁ স্টিল সেটা তো বেড়ে গেছে, না ওটা ফিক্সড রেট 30 ইয়ার্স এর জন্য। হ্যাঁ তো এই জায়গায় যদি মনে করেন শি ইজ ভেরি লাকি, তো এই জায়গায় মনে করেন এখন আপনি যখন রিফাইন্যান্স করবেন তখন মার্কেট রেটে কিন্তু আপনি টাকাটা উঠাইতেছেন, হিলো কি করেন আর ক্যাশ আউট করেন আর রিফান্ড যাই করেন ওই মার্কেট রেটে। তো এখন মনে করেন তখন যদি না করেন এখন করেন, এখন বিটুইন 6 and 7% ইন্টারেস্ট রেট, তো এখন এই হাই দামে আপনি নিয়ে করবেন কি? হ্যাঁ ইটস নট গোনা ওয়ার্ক। তারপরে বাসা তো কিনছে লোকজন, রাইট? অফ কোর্স কিনতেছে। কিন্তু এই যে আপনি বললেন 6.7, তো এই 6.7 দিয়ে যদি এখন নিচ্ছে যারা, তো
ইন্টারেস্ট যদি আমি এটাকে রিফাইন্যান্স করি সেক্ষেত্রে তো আমাকে ইন্টারেস্ট রেটটা কমতে হবে। না, এই তো রিফাইন্যান্স করলে তো আর ওই রেট মানে কারেন্ট রেট পাইতেছেন আপনি। তখন যখন নিছেন যদি 1.9% তখন নিতেন, ইনস্টেড অফ 50% দিয়ে আপনি না এখন নিলে সেটা অবভিয়াসলি এটা প্রফিট ওই 6%। কিন্তু আমি সেটা বলছি না। ধরেন আমি একটা বাড়ি কিনলাম, আমার ইন্টারেস্ট রেট 6.5, এখন আমি এটাকে রিফাইন্যান্স করব, এখন না কমলে তো আমি করতে পারছি না, রাইট? তো এইটা কমার জন্য এই এই যে ইন্টারেস্ট রেটটা মার্কেটে, মানে আপনার কাছে আমি জানতে চাইবো ইন্টারেস্ট রেট কি আগামী 6 মান্থ আর 1 ইয়ারের মধ্যে কমার পসিবিলিটি আছে? এই ইন্টারেস্ট রেট কমানোর জন্য আমার যেটা ধারণা ছিল যে জেরিম পাওয়েলকে ফায়ার করে ট্রাম্প তার পছন্দের আরেকজনকে অ্যাপয়েন্ট করছে, কিন্তু ইনফ্লেশনটা এত হাই যে ফায়ার করার পরেও নতুন যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান সে পারতেছে না, কারণ ইনফ্লেশন হাই। এখন ইন্টারেস্ট রেটটা লোয়ার করতে পারতেছে না ইচ্ছা থাকার সত্ত্বেও। তো এই জায়গায় মনে করেন যদি ইনফ্লেশন কন্ট্রোলে না আসে, এই ট্যারিফ দিয়ে যে অবস্থা করছে, লোকজনের প্রাইস এভরিথিং হাই। কিন্তু তারপরে আমি যেটা বলবো, আমার কিছু ম্যাক্সিমাম আমার ক্লায়েন্ট বাংলাদেশি, বাঙালি ক্লায়েন্ট, বায়ার সেলার সবাই, কিন্তু তারপরে বিদেশি কিছু ক্লায়েন্ট আছে। যেমন একটা ট্রেন্ড আছে যেটা যে চাইনিজরা একটু হাই দামে বাড়ি কিনে। তো আমি কিছু চাইনিজ যারা আছে তাদের সাথে আমি কথা বলছি যে তোমরা কেন বেশি দামে বাড়ি কিনো। তো আমরা বাংলাদেশি যারা আছি আমরা অনেকে, বা আমাদের আগের যারা বাড়িঘর নিছেন সবার একটা চিন্তাধারা ছিল যে আমি যদি বাড়ি কিনে আমি ফ্রিতে থাকবো। ওই সেন্সে যে আমি যেহেতু বাড়ি কিনলাম, এত টাকা ডাউন পেমেন্ট দিলাম, আমি ফ্রিতে বাড়িতে থাকবো। বিদেশিরা এভাবে চিন্তা করে না। ওরা চিন্তা করে যে আমি এক জায়গায় $3,000 রেন্ট দিতেছি, এখন যদি আমি নিজে বাড়ি কেনার পরে আমার 2500 পকেট থেকে দিয়েও মর্গেজ দিতে হয়, এন্ড অফ দ্য ডে আমি $7,000 যদি আমি মর্গেজ পে করি ব্যাংকে, আমার প্রিন্সিপাল থেকে প্রতি মাসে $7,000 ডিডাক্ট হইতেছে। তো এই ডিডাকশনে মনে করেন আপনি 5 ইয়ার্স পরে যে এই টাকাটাও যদি উইথড্র করেন, হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনার যে প্রিন্সিপাল থেকে যেটা কমলো, এই টাকাটা আপনার হাতে চলে আসলো। প্লাস আরেকটা জিনিস হলো যে প্রপার্টির ভ্যালু প্রতি বছরই বাড়তেছে। তো প্রাইস যাই হোক, আরেকটা জিনিস হলো যে ওয়ার্থ নোরিং যে আমাদের এখনকার যে প্রজন্ম যারা আছে তাদের ইনকাম স্টার্টিং 150, 250, 300, 350, এরকমের মিনিমাম যে কেউ চাকরি শুরু করতেছে $120,000 দিয়ে। তো এরা তাদের বাবা মাকে বাড়ি কিনে দিতেছে তাদের জব আর তাদের ক্রেডিট দিয়ে। বাবা মা টাকা দিতেছে, ওরা ওদের জব আর ক্রেডিটটা ইউজ করতেছে। তো ওরা কিন্তু ইজিলি কোয়ালিফাই 5%, 3.5%। কোনো ক্ষেত্রে মনে করেন যারা ভেটারান আছে বা আপনার ফেডারেলে জব করে, তারা ক্লোজিং কস্টটাও কিন্তু ইনক্লুড করে বাড়ি মর্গেজ নিতে পারতেছে। ওরা বিভিন্ন ধরনের যে মনে করেন ইউনিয়ন, টিচার্স ইউনিয়ন আছে, এগুলা তারা লোন দিতেছে ভেটারানদের জন্য। অনেক সময় আছে 0 ডাউন পেমেন্ট, 0 ক্লোজিং কস্টেও বাড়ি দিতেছে। তো এই সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে মনে করেন অনেকেই বাড়ি কিনতেছে। আবার যারা চিন্তা করতেছেন, আমি সবাইকে বলবো যে বাড়ি কিনেন, রেন্ট দেওয়ার চেয়ে বাড়ি কিনেন। বাড়ি কিনলে যে ওই মর্গেজের যে টাকাটা যেটা আছে, আমার দৃষ্টিতে মর্গেজ দেওয়াটা মনে করেন you keeping money in your savings account, putting money every month in your savings account. আর রেন্টটা দেওয়া simply you put your money in a toilet and you flush it and it goes down to the drain. Nice. That's the way I put it on. Really? তো আমি সবাইকে এনকারেজ করব যে মনে করেন আমাদের কমিউনিটির যে ব্যবসা আছে, নিজেদের রিয়েল এস্টেটের লোকেরা ইনভলভ করেন, তাদের সাহায্য সহযোগিতা নেন। ব্যাংকার যারা আছে তাদের কাছ থেকে, নট অনলি মর্গেজ ব্রোকার, চেস ব্যাংকে আমাদের পরিচিত লোক আছে, সিডি ব্যাংকে আমাদের এখানে জ্যাকসনের ব্রাঞ্চে আমাদের বাঙালি আছেন, ওনাদের সহযোগিতা নেন। আর বাড়ি কেনার জন্য যদি এজেন্ট নিয়োগ করা হয় সেক্ষেত্রে আসলে একটা পার্সেন্টেজ থাকে এজেন্টদের জন্য, রাইট? সেটা সেলার থেকে বা বায়ার বোথ। ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এটা নতুন যে একটা ল হওয়ার কারণে এখন
বায়ারকে বায়ারের এজেন্টের জন্য টাকা দিতে হয়, আচ্ছা নতুন লর কারণে। তো এটা এটা একটা এটা অনেকে হয়তো ভীত সন্ত্রস্ত যে আমি টাকাটা দিতে হইতেছে আমার পকেট থেকে, অলওয়েজ স্যালারিটা পে করতো, এখন আমাকে পে করতে হইতেছে। আমি যদি এখন লেটস সে আপনি আমাকে হায়ার করেন এজেন্ট হিসাবে, আপনি আমাকে এই টাকাটা দিতে হইতেছে। তো এটা একটা ট্র্যাডিশনাল ওয়েতে চিন্তা করা। আমি যেটা চিন্তা করি, আমি অলওয়েজ আই অলওয়েজ লুক এট অন দ্য আদার সাইড অফ দ্য কয়েন। আপনি যারাই বাড়ি কিনেন, বাড়ির ক্লোজিং টেবিলে বাড়িওয়ালা কোনো টাকা নিয়ে আসে না, বাড়ি যে কিনে সেই কিন্তু সব টাকা নিয়ে যায়। রাইট। তো এখানে আপনি যদি ভালো দক্ষ এজেন্ট হায়ার করেন, সে আপনার প্রাইসটা নেগোশিয়েট করে দেবে, আপনাকে ভালো একটা প্রাইস নিয়ে দেবে। যে এখন একটা প্রপার্টি আপনি $750,000 দিয়ে কিনবেন, সে যদি এটা আপনারে $725,000 করে দেয়, সেম বাড়ি আপনি 750-তে কিনতেন। এখানে যদি 2% কমিশন ধরেন, হয়তো $15,000-16,000 কমিশন আসে, রাইট, ইউ স্টিল সেভ মানি। সে আপনাকে 25,000 কমে ডিলটা করে দিতে পারতেছে। আপনি যখন একটা ওপেন হাউসে গিয়ে ডাইরেক্ট যখন একটা লোকের ওই লিস্টিং এজেন্টের সাথে আপনি ডিলটা যখন করবেন, সে কিন্তু ওই হি ওর শি ইজ হায়ার্ড বাই দ্য সেলার, হোম ওনার হায়ার করছে, সে কখনোই আপনার ইন্টারেস্ট দেখবে না, বিকজ হি ওর শি ইজ গেটিং পেইড বাই দ্য সেলার। ওই সেলার যেহেতু তাকে পে করবে, সে অলওয়েজ চেষ্টা করবে আপনাকে এইটা ওইটা বলে প্রাইসটা বাড়ায় দিয়ে যত বেশি নিয়ে আসতে পারে। এই জায়গায় যদি আপনি একটা এজেন্ট হায়ার করেন, আপনি যদি তারে বলেন যে আমার দিস ইজ এই টাইপ অফ বাড়ি আমি চাইতেছি, এটা আমার প্রাইস রেঞ্জ, এই লোকেশনে আমি চাইতেছি, সে আপনাকে ইজিলি একটা ডিল করে দিতে পারবে, কারণ হি ওর শি দ্যার এজেন্ট ইজ কোয়ালিফাইড, দ্যাটস হোয়াট দে আর ডুইং এর এভরিডে। আপনি যেভাবে উপস্থাপনা করেন, হ্যাঁ, এটাতে আপনি এক্সপার্ট। আমি রিয়েল এস্টেট বিক্রি করি 20 years, এটা আমার দিস ইজ মাই ফিল্ড, আমি এটা আমি ভালো বুঝি, আমি ভালো করতে পারবো, ভালো ডিল করে দিই। এভাবে অনেক এজেন্ট আছে আমাদের বাঙালিদের মধ্যে, ব্রোকারও আছে, রিয়েল এস্টেটের এজেন্ট আছে, ভালো করতেছে অনেকে, নিজের দেশের মানুষ ভালো করতেছে, ভালো লাগে দেখতে। আর এরা অলওয়েজ হোম বায়ার যারা আছে তাদের পক্ষেই কাজ করবে, হ্যাঁ, কারণ একটা ডিল করে দেওয়ার পরে এরা ফ্যামিলি, ফ্রেন্ডস, আরো অনেকগুলো বায়ার সেলার চলে আসবে তাদের জন্য। এর জন্য এখানে বইয়ের কোনো কারণ নাই যে আমি আমার এজেন্টকে কেন পে করব, আমার পকেট থেকে তো টাকাটা যেতেছে না, এটা তো ইটস অলওয়েজ বিন বায়ারই কিন্তু পে করে আলটিমেটলি। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন যে যদি কেউ বাড়ি কিনে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি একটা ভায়োলেশন চলে আসে, কেউ হয়তো আশেপাশে হয়তো বাসাটা রেনোভেট করছে, রেনোভেশনের কাজ চলছে, নেইবার হয়তো বা একটা কমপ্লেইন করে দিল, সেক্ষেত্রে আসলে সে নিজেও জানে না, হয়তো তার ডোর টু ডোর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভায়োলেশন না, জাস্ট কমপ্লেইন আকারে থাকে সেটা, তো সেটা আসলে সেই জন্য তাকে কি করা উচিত, এটা কি রিমুভ করার জন্য? এটা যদি বাড়ি কেনার আগের ভায়োলেশন হয়ে থাকে, না সেটা ডিফারেন্ট, আমি বলেছি যে কেনার পর যদি রেনোভেশন করতে আশেপাশ থেকে কেউ একটা কমপ্লেইন করে দিল, নট ভায়োলেশন। বাড়ি কেনার পরে যেটা ভায়োলেশন আসবে, অবশ্যই এটা বায়ার যারা নতুন হোম ওনার যারা, তাদের রেসপন্সিবিলিটি এখানে। না, অনেক ক্ষেত্রে বলছে যে এটা ভায়োলেশন না, জাস্ট কমপ্লেইন হিসেবে। কমপ্লেইনটা নিউ ইয়র্ক সিটিতে কমপ্লেইন, একটা লোক কমপ্লেইন দেওয়ার পরে 40 days এর ভিতরে বিল্ডিং ডিপার্টমেন্ট লোক 2 বার আসে। আচ্ছা, ওরা কখনোই ফোর্সফুল এন্ট্রি নেয় না। হ্যাঁ, আপনাকে আসবে, লেটস সে আপনি বাড়ির মালিক, এখন সে আয়সা বললো যে আমরা কমপ্লেন পাইছি এখানে, আপনি সিম্পলি বলবেন আম নট দ্য হোম ওনার, আই ক্যান নট অ্যালাউ ইউ নো অ্যাক্সেস। এরা ফোর্স করবেন, একটা কাগজ লাগিয়ে চলে যাবে, হ্যাঁ, কল ফর ইন্সপেকশন। এটা যদি আপনি ইগনোর করেন, আবার আরো একবার আসবে, 2 বার যদি আপনি ইগনোর করেন, অটোমেটিকলি এটা ক্লোজ হয়ে যায়, এটা ক্লিয়ার হয়ে যায়, অ্যাজ লং এজ ওরা ভেতরে ঢুকতে না পারে। ওকে, ওকে। তো এটা ইজিলি অ্যাভয়েড করা যায়। যেমন নাসাউ সাফোকে আপনার এরা ভেতরে না ঢুকলেও তারা ভায়োলেশনটা দিয়ে দেয়। কুইন্সে কিন্তু কুইন্স, ব্রঞ্জ, ব্রুকলিন, এখানে ডিফারেন্ট, এটা অ্যাভয়েড করা যায়।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য, কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।